হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। এই অধ্যায় 4টার নাম হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড এইচটিএমএল। তো প্রথমেই আমরা আজকের ক্লাসটাতে এই ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কি কি শিখব এবং এই অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা পড়ার জন্য আমাদের কোন কোন টপিকগুলো সম্বন্ধে একটা বেসিক আইডিয়া লাগবে, মূলত আমরা আজকের ক্লাসটাতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো, তোমাদের যখন এসএসসি দিয়েছিলা তখন তোমাদের অবশ্যই রেজাল্টটা ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল। আমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড আছে, সেই শিক্ষা বোর্ডের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছিল। সেই ওয়েবসাইট কিন্তু আমরা ব্রাউজ করছি, সেখানে আমাদের রোল নাম্বার ইনপুট দিছি, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে কিন্তু আমাদের রেজাল্টটা আসছে। ঠিক আছে, তো এই যে জায়গায় আমরা ব্রাউজ করে রেজাল্টটা নিয়েছি সেটা কিন্তু একটা ওয়েবসাইট। পাশাপাশি তোমরা যখন ইন্টারে যখন ভর্তি হয়েছো তখন কিন্তু তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাডমিশন কনফার্ম করছো। ঠিক আছে, সো সেখানেও কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট ছিল সেখানে যে আমাদের বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়েছে। মাঝে মধ্যে আমাদের এসএমএসেরও সহযোগিতা নেওয়া লাগছে, বাট আমাদের কিন্তু ফাইনাল কোর্সে কিন্তু আমরা ওয়েবসাইট যে। ঠিক আছে, সো আমার মনে হয় সবাই কম বেশি ওয়েবসাইটের সাথে পরিচিত আছো। সো এই ওয়েবসাইট নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নাই এই মুহূর্তে। আর তারপরেও যদি কারো কনফিউশন থাকে, দেখবা যে আমরা যখন কোনো একটা মোবাইল হোক বা কম্পিউটার হোক, সেখানে যখন আমরা www. তারপর হচ্ছে যেমন facebook.com লিখি, তাহলে এরকম যে ইউআরএল এর মধ্যে যে অ্যাড্রেসটা লিখি, এই অ্যাড্রেসটা লিখে যেখানে আমরা প্রবেশ করি সেটা মূলত একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই ইউআরএল এর মধ্যে যাই লিখি না কেন, যেখানেই যাই না কেন, সেগুলো মূলত প্রত্যেকে এক একটা ওয়েবসাইট। ঠিক আছে, সো আমরা যদি কারো ধারণা থাকলে তো ভালো, ধারণা একেবারে না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা আশা করি যে এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমরা মোটামুটি ধারণা হয়ে যাবে ওয়েবসাইট সম্বন্ধে। শুধুমাত্র ধারণা না, তোমরা চাইলে ছোটোখাটো মানে খুব নর্মাল একটা ওয়েবসাইটও তৈরি করতে পারবা। ঠিক আছে, তো আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্টেন্ট। তো ওয়েবসাইটের প্রাণী বলা যায় যে কন্টেন্ট, মানে একটা ওয়েবসাইট কীরকম হবে এবং ওয়েবসাইটটা কী কাজ করবে সেগুলো কিন্তু বোঝা যায় যে সে ওয়েবসাইটে কী ধরনের কন্টেন্ট আছে সেটার উপর। তোমার ওয়েবসাইটের মধ্যে যদি কন্টেন্ট না থাকে তাহলে সেই ওয়েবসাইটে কেউ কখনো যাবে না, মানে ভিজিট করবে না। তো তোমার ওয়েবসাইটে যদি মানে খুব ভ্যালুয়েবল কিছু থাকে, ইনফরমেশন থাকে, তখনই কিন্তু মানুষ ওয়েবসাইটের প্রতি ইন্টারেস্টেড হয়, অ্যাকসেপ্ট সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো কন্টেন্ট মূলত বলতে বোঝায় ওয়েবসাইটের মধ্যে যা যা থাকে। আমরা জানি যে ওয়েবসাইটের মধ্যে ছবি থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, তারপর অডিও ফাইল থাকতে পারে, ভিডিও ফাইল থাকতে পারে। ইভেন বিভিন্ন সময় তোমরা দেখবা যে ওয়েবসাইটের মধ্যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আরেকটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো মূলত অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, যেগুলোর পিছনে ব্যাকলিঙ্ক থাকে, তোমরা বা আমরা যে কেউ যখন ওই লিঙ্কগুলোতে ক্লিক করি তখন দেখা গেছে তারা আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, এবং এই কন্টেন্ট মূলত প্রত্যেকটা ওয়েব পেজেই থাকে। একাধিক কন্টেন্টের সমন্বয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজ গঠন করা হয়, এবং একটা ওয়েবসাইট মূলত অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে তৈরি করা হয়। ঠিক আছে, তার মানে তুমি যখন একটা ওয়েবসাইটে যাবা সেটা কিন্তু কয়েকটা ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হবে। ঠিক আছে, আর এই ওয়েব পেজগুলো, প্রত্যেকটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলা বা অনেক ধরনের কন্টেন্ট থাকতে পারে। ঠিক আছে, সো এই ওয়েব পেজ বা ওয়েবসাইট মূলত আমরা কীভাবে ডিজাইন করতে হয় সেটা মূলত আমাদের অধ্যায় 4-এর আলোচ্য বিষয়। এখন দেখো, এই ওয়েবসাইটটা আমরা ডিজাইন শিখব। ডিজাইন করার জন্য আমাদের কিছু ভাষা লাগবে। আমরা নর্মালি ভাষা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যা ব্যবহার করি। যেমন আমি কথা বলতেছি তোমাদের সাথে, তাহলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি একটা বিষয়, তাহলে এটা মূলত আমরা বাংলা ভাষার মাধ্যমে চেষ্টা করতেছি বোঝানোর জন্য, তাহলে এটা আমাদের বাংলা ভাষা। এরকম তুমি যদি ইউরোপে যাও তখন দেখবা যে তারা ইংলিশে কথা বলতেছে, বা বিভিন্ন ফ্রেঞ্চ আছে, চায়নাতে যদি যাও দেখবা যে তারা চাইনিজ ভাষায় কথা বলতেছে। এরকম অঞ্চলভেদে মানুষের ভাষা কিন্তু ডিফারেন্ট হয়। ঠিক সেম ওয়েতে আমাদের যেরকম আমরা বাই বর্ন ন্যাচারালি কোনো না কোনো ভাষা শিখি, বড় হই। ঠিক আছে, সেম ওয়েতে আমাদের ওয়েবসাইটের জন্য বেসিক একটা ভাষা আছে যেটাকে বলা হচ্ছে HTML। তুমি যদি ওয়েবসাইট ডিজাইন করতে শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই HTMLটা জানতে বা শিখতে বা বুঝতে হবে। HTML শেখা ছাড়া কেউ ওয়েবসাইট ডিজাইন শিখতে পারে না। শিখতে পারে, আমাদের এখন বিভিন্ন ধরনের উন্নত মানের টুলস বেরোচ্ছে যেগুলো দিয়ে সাধারণত কোডিং করার প্রয়োজন পড়ে না, বাট তারপরেও দিন শেষে দেখা গেছে তুমি যদি আসলেই ওয়েবসাইটটা ডেভেলপ করতে চাও বা বুঝতে চাও তাহলে তোমাকে HTML এর সাহায্য নিতেই হবে। ঠিক আছে, তো HTML এর পুরো নামটা, মানে HTML এর পুরো
ফর্মটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি একটু লিখে দিচ্ছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইনের ল্যাঙ্গুয়েজ আছে। HTMLটা হচ্ছে বললাম একদম বেসিক ল্যাঙ্গুয়েজ। এর বাইরেও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ যেমন আছে CSS, তারপর আছে PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery, এই ধরনের বেশ কিছু মানে ওয়েবসাইট ডিজাইন করার জন্য ভাষা রয়েছে। তার মধ্যে HTMLটা হচ্ছে একদম প্রাথমিক বা বেসিক ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে সম্পূর্ণ একটা ওয়েবসাইট ডেভেলপ করা যায় এবং একে যদি তুমি আর একটু কালার করতে যাও, এই যে বললাম CSS হচ্ছে এরকম CSS। এই CSS মূলত আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে কালার করার জন্য ব্যবহার করা হয়। এই CSS ল্যাঙ্গুয়েজটা কালারের জন্য খুবই বিখ্যাত। এর বাইরেও যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যত বেশি তুমি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবা তোমার ওয়েবসাইটটা তত বেশি সুন্দর হবে। মূলত আমাদের যে কোনো ওয়েবসাইট ডিজাইন করার জন্য HTML যথেষ্ট, বাট একে আরও বেশি গর্জিয়াস করার জন্য তুমি যত বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করবা তত বেশি এই ওয়েবসাইটগুলো আরও বেশি ডিজাইন সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে এবং এগুলো গর্জিয়াস হবে। সো মানুষ যখন একটা ওয়েবসাইট গর্জিয়াস হয় তখনই সাধারণত সেই ওয়েবসাইটে মানুষ ভিজিট করে। ওয়েবসাইট ভিজিট করতে তখন তার ভালো লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড HTML এর অধ্যায়ে আমাদের আরও বেশ কিছু টার্ম নিয়ে আলোচনা করতে হবে, যেগুলো সাধারণত জেনে থাকাটা ভালো। এগুলো আমাদের জানতেই হবে এক প্রকার, ব্যাপারটা এরকম। এগুলো নিয়ে প্রশ্ন আসে আবার তেমন একটা আসে না, তারপরেও তোমাদের জানা দরকার। এগুলো সাধারণত MCQতেও আসে, আবার শর্ট কোশ্চেনে আসে। বাট সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ব্যাপারটা বোঝার জন্য এই টার্মগুলো বোঝা দরকার বা জানাটা জরুরি, সে কারণে আমি আলোচনা করতেছি। হ্যাঁ, তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্রাউজার। আমরা মোটামুটি কম বেশি সবাই কিন্তু ব্রাউজার ইউজ করি। তুমি একটু খেয়াল করে দেখো, এই ব্রাউজারগুলো তুমি চিনো, যেমন ধরো গুগল ক্রোম, আমরা অনেকে ইউজ করি গুগল ক্রোম। এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের মোবাইলে অ্যাপস আকারে থাকে। দেন তুমি অথবা মোজিলা ফায়ারফক্সের সাথে পরিচিত থাকতে পারো, যদি যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার তারা মোজিলা ফায়ারফক্স চেনে। দেন হচ্ছে ইউসি ব্রাউজার, তারপর আছে সাফারি, এরপর আছে অপেরা মিনি। এরকম অনেকগুলো ব্রাউজার আছে, কিন্তু দেখা গেছে যে আমরা যারা মোবাইল ইউজার, যারা মূলত অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তারা সাধারণত গুগল ক্রোমটার সাথে সব থেকে বেশি পরিচিত। এই যে এগুলোকে আমরা যদিও মোবাইলের ক্ষেত্রে অ্যাপস বলি এবং কম্পিউটার বা ডেস্কটপের ক্ষেত্রে সেগুলোকে সফটওয়্যার হিসেবে চিনি। এই ব্রাউজারগুলোর কাজ মূলত হচ্ছে আমরা সেখানে হয় সার্চ করি, আদারওয়াইজ আমরা যদি অ্যাড্রেসটা জানি, সে ব্রাউজারের মধ্যে অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারি, বা আমাদেরকে মূলত সেই পেজটা আমাদের মোবাইলে বা ডেস্কটপে আমাদেরকে শো করে। তো ব্রাউজারের মূলত আমাদের যে আমরা যারা ইউজার, আমাদের এন্ডে কাজ করে। ঠিক আছে, এই ব্রাউজারে যখন আমরা কোনো কিছু লিখি সেটা আমাদের মোবাইলে শো করে, বা কিছুক্ষণ পরে সেটা লোড হওয়ার পরে আমাদের মোবাইলে আসে। তো এই ব্রাউজারের ভিতর যখন তুমি প্রবেশ করবা, সেখানে তুমি আরেকটা জিনিস দেখবা, সেটাকে বলা হচ্ছে যে সার্চ ইঞ্জিন। আমরা মূলত গুগল সবাই চিনি, এই গুগলটা কিন্তু একটা মানে জায়ান্ট সার্চ ইঞ্জিন। শুধু সার্চ ইঞ্জিন বললে ভুল হবে, তাকে আমরা কিন্তু জায়ান্ট সার্চ ইঞ্জিন বলতে পারি। কেন বলি? কারণ আমাদের কিন্তু আমরা সবথেকে বেশি ব্যবহার করি গুগল, যে কারণে আমরা গুগলটাকে চিনি। কিন্তু এর বাইরেও অসংখ্য সার্চ ইঞ্জিন আছে, যেমন ধরো তোমরা ইয়াহুর নাম শুনে থাকবা, ইয়াহু কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তারপর আছে বিং, তারাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে, সাপোজ আমরা ফেসবুকে যাব, এখন ধরো তুমি ফেসবুকটা শুনছো কারো কাছে, কিন্তু ফেসবুকটা তুমি জানো যে ফেসবুক দিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কমিউনিকেশন করা যায়, কিন্তু ফেসবুক বাসায় আসার পরে দেখা গেলে ফেসবুকের নামটা তুমি ভুলে গেছো, তোমার মনে হচ্ছে এফ দিয়ে কোনো একটা নাম। সো তুমি যখন সার্চ ইঞ্জিনে যে শুধুমাত্র অ্যাপ লিখো, দেখবা যে চলে আসবে ফেসবুক। হ্যাঁ, সবার আগেই ফেসবুকটা চলে আসবে। তাহলে এই যে সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে তোমাকে সাজেস্ট করা, মানে তুমি কি চাচ্ছ সেটা কিন্তু সে বাই ডিফল্ট কিন্তু জানে। ঠিক আছে, জানে বলতে বলতেছি, সেটা কিন্তু মানে সে কীভাবে যে বের করে সেটা কিন্তু আলাদা একটা ইস্যু। তোমরা নাম শুনে থাকবা SEO, এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। হ্যাঁ, এই SEOটা কিন্তু কাজ করে তুমি যে কী খুঁজতেছো সেটার জন্য। তো এটা একটা বিশাল টার্ম, ওইদিকে আমরা না যাই। আমি শুধুমাত্র বলে আছি, এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যখন কোনো কিছু ফাইন্ড আউট করার জন্য লিখি, দেখবা একটা ওয়ার্ডের যদি আমাদের খোঁজার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা প্রথম একটা বা দুইটা শব্দ লিখলেই দেখবা যে তোমার সেই ওয়ার্ডটা চলে আসতেছে। তো এই বিষয়টাতে আমাদেরকে হেল্প করে সার্চ ইঞ্জিন। সে আসলে মূলত তোমার মাইন্ডের সাথে খেলতে পারে।
হ্যাঁ, আমরা 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 যেটা চিন্তা করব সেটা সে বলে দিতে পারে যে তুমি আসলে এটাই চাচ্ছ। এটা হচ্ছে তার সবথেকে বড় ক্রেডিট সার্চ ইঞ্জিনের। হ্যাঁ, আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে সার্ভার। সার্ভার মূলত হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম ব্রাউজার, এই ব্রাউজারটা হচ্ছে আমরা ইউজাররা যারা ব্যবহার করি তারা মূলত এই জিনিসটা ব্যবহার করি। বাট সার্ভার জিনিসটা কিন্তু ব্যাক এন্ডে কাজ করে। মানে ধরো যে এই যে তুমি একটা মানুষ, হ্যাঁ, এই তুমি এত দূর বড় হইছো, এখন সবাই তো তোমাকে চিনে। তো তুমি যেখানে যেখানে যাও তোমাকে মানুষ চিনে, হ্যাঁ তুমি মিস্টার এক্স। সো মিস্টার এক্স এত বড় হয়েছে বা এই ক্লাসে পড়ে, কিন্তু তুমি যে এত দূর আসছো তার পিছনে সব থেকে বড় ভূমিকা কার? তুমি একটাবার একটু যদি চিন্তা করো, দেখবা তোমার ফ্যামিলি হচ্ছে তোমার এখানে সব থেকে বড় ভূমিকা রাখছে তোমাকে এতটুকু বানানোর জন্য। এই যে তোমাকে এতটুকু বানাইছে, এতটুকু পর্যন্ত তুমি আসতে পারছো, সেটা তোমার ব্যাক এন্ডে যে কিন্তু সাপোর্টটা দিছে তোমার ফ্যামিলি, ঠিক না? ওই ফ্যামিলি কিন্তু মানুষ দেখে না, কিন্তু ফ্যামিলির এখানে একটা হিউজ ক্রেডিট রয়েছে যে কারণে তুমি এত বড় হইতে পারছো। সো আমরা সবাই ব্রাউজারকে চিনি কিন্তু সার্ভারকে চিনি না। অ্যাকচুয়ালি এটা মানে সে সবসময় হাইডই থাকে, সে কখনো নিজেকে প্রকাশ করে না। এখন এই সার্ভারটাকে এই জন্য বলা হয় ব্যাক এন্ড, আর ব্রাউজার হচ্ছে আমাদের ইউজার এন্ড বা ফ্রন্ট এন্ড বলা হয়, মানে যেটাকে নিয়ে আমরা কাজ করি। তো সার্ভার মূলত কাজ করে এই ব্রাউজারের সাথে। সাপোজ ধরো আমরা ইউজার এই জায়গায়, সো ইউজার মূলত কারা? ইউজার মূলত হচ্ছে আমরা হয়তো বা পিসি ইউজ করতেছি বা মোবাইল ইউজ করতেছি, ঠিক আছে? এইটা যে কোনো জায়গা থেকে আমরা যখন কোনো কিছু সার্চ করতেছি, এই ইউজার মূলত একটা রিকোয়েস্ট পাঠায় যে আমাদের এই জিনিসটা লাগবে। কার কাছে? এই সার্ভারের কাছে, ঠিক আছে? এই সার্ভার মূলত একটা স্টোরেজ, হিউজ স্টোরেজ, ঠিক আছে? আমাদের নর্মালি স্টোরেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যেমন মোবাইল ইউজ করি, মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড থাকে, অথবা ল্যাপটপ ইউজ করি, সেখানে একটা হার্ড ডিস্ক থাকে যেখানে আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে, যত ধরনের ডকুমেন্ট আছে, ছবি, ভিডিও, অডিও, তারপর ডকুমেন্ট যাই থাকুক না কেন সব কিছু সে হচ্ছে হার্ড ডিস্কে অথবা আমাদের মেমোরি কার্ডের জায়গায় জমা থাকে। এখন এই সার্ভারের সাথে ডিফারেন্সটা হচ্ছে সে স্টোরেজ ঠিক আছে, বাট সে কিন্তু 24/7 আমাদেরকে সাপোর্ট দেয়। লাইক আমরা যদি ধরো তোমার কোনো একটা ডকুমেন্ট আছে মোবাইলের মেমোরি কার্ডে, এখন তুমি যদি তোমার ফ্রেন্ড দেখতে চায় তখন তুমি কী করতে হবে? তোমার মোবাইলটা আগে অন করা লাগবে, দেন হচ্ছে তোমার ফ্রেন্ড তোমার মোবাইলে আসা লাগবে, তারপর সে কিন্তু সেই ডাটাটা দেখবে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে। ধরো সাপোজ তোমার কাছে তোমার মোবাইলটা নাই, তাহলে তোমার ফ্রেন্ড তার জীবনে কখনো সাধ্য নাই সে তোমার এই ডাটাটাকে অ্যাক্সেস করা। এখানেই মূলত হচ্ছে সার্ভারের ক্রেডিট, যে হচ্ছে সে সবসময় অন থাকে। এই যে আমরা বিভিন্ন ধরনের সাইটে যাচ্ছি, সেই সাইটগুলা 24/7 সেই সাইটগুলো এখানে স্টক করা থাকে। আমরা যখনই সেই সাইটটা অ্যাড্রেসটা লিখি বা সার্চ ইঞ্জিনে সার্চ করি, আমাদের পিসি বা ল্যাপটপ থেকে এই সার্ভারে সেই অ্যাড্রেসের রিকোয়েস্ট যায় এবং তার কাছে কিন্তু স্টোর করা আছে। সে তখন ইন্টারনেটের মাধ্যমেই আমাদেরকে সেই জিনিসটা শো করে। দ্যাট মিনস আমাদের মোবাইল বা কম্পিউটার বা ডেস্কটপ ইন্টারনেটের সাহায্যে সেই জিনিসটা আমাদের মোবাইলের মধ্যে শো হয়। এই হচ্ছে সার্ভার। এই সার্ভারের মধ্যেই আমাদের যে ওয়েবসাইটের কথা বলতেছি, এই ওয়েবসাইট ডিজাইন করতেছি, সে সব কিছু ওয়েবসাইট ডিজাইন করার পরে সেগুলোকে স্টোর করে রাখা হয় সার্ভারে। মানে এটাকে আবার ডোমেইন হোস্টিং বলে, এটা আলাদা আরেকটা টার্ম, ঠিক আছে? ওদিকে আমরা না যাই, তোমরা জাস্ট সিম্পলি বুঝো সার্ভার মূলত হচ্ছে এক ধরনের বিশেষ স্টোরেজ যেখানে আমরা আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো স্টোর করে রাখি এবং দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোনো একটা ইউজার যদি সেই ওয়েবসাইটে লগ ইন করে বা ওয়েবসাইটটাকে সার্চ করে সার্চ ইঞ্জিনে বা ব্রাউজারে যে সেটা অ্যাড্রেসটা লিখে, তাহলে সেই সার্ভার থেকেই মূলত তার কাছে সেই সাইটটা লোড হয়, যে কারণে সে দেখতে পারে। মূলত এই হচ্ছে আমাদের এই ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং সার্ভার নিয়ে মূল আলোচনা। তো এই বিষয়গুলো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন আমরা করতে গেলে এই বিষয়গুলোকে চেনাই লাগে, বা আমরা মূলত অনেকে দেখা গেছে রেগুলার ব্যবহার করতেছি কিন্তু এই বিষয়গুলো জানি না যে এটাকেই সার্চ ইঞ্জিন বলে, এটাকেই সার্ভার বলে, ঠিক আছে? সো বা এটাই আমাদের সার্চ ইঞ্জিন। সো এই জিনিসগুলো বোঝানোর জন্য মূলত আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। সো আমরা নেক্সট ডেতে আমরা আরও নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।